আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন সিরিজে। আর তোমরা সবাই অধীর আগ্রহে বসেছিলে 20 দিন ব্যাপী টানা 60টি ক্লাসে ফ্রি ক্লাসে প্রথম ক্লাসের জন্য। তো আমরা যারা যুক্ত হয়েছি, তোমরা যারা যুক্ত হয়েছে আমার সাথে, তোমরা আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতি দ্বিতীয় বছরের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই সুপার 60 ক্লাসে আমার বেশ কিছু ক্লাস থাকবে। তো তোমরা আশা করছি এই ক্লাসগুলো খুব এনজয় করবা এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই এই ক্লাস সম্পর্কে জানিয়ে দিবে। তো এটা জানার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ার মেনশন করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে, সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে তোমরা কিন্তু পেয়ে যাবে পড়ালেখার পক্ষ থেকে গিফট হিসেবে টি শার্ট। এবং এই সুপার 60 ক্লাসের উপর ভিত্তি করে আমরা একটা কুইজ টেস্ট অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই ক্লাসগুলো যারা মনোযোগ সহকারে করবে এটার উপর ভিত্তি করে একটা কুইজ টেস্ট হবে। সেই কুইজ টেস্টে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে। আর কি কি গিফট থাকবে সেটা তো আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে জানিয়ে দিব, কেমন সেটা সারপ্রাইজ থাকবে। তো আমরা সবাই দ্রুত একটু আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও, এবং তোমাদের সাথে আমিও শেয়ার করব। তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তাদের জন্য কিন্তু গিফট থাকবে, কেমন? যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তারা কিন্তু পড়ালেখার পক্ষ থেকে টি শার্ট পেয়ে যাবা। এবং হ্যাঁ, একটু আমি ওয়েট করছি সবাই চলে আসার জন্য। হুম, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, কেমন? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং আজকে এই ক্লাসটা এনজয় করতে পারো। সো দেখো, এই 60টা ক্লাসে আমরা বেসিকলি তোমাদেরকে, যেহেতু তোমাদের সেকেন্ড পেপার, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার সামনে এসএসসি 25-এর যারা আছো আর 26-এর যারা আছো, তোমাদের হয়তো সামনে অনেকে অর্ধবার্ষিক পরীক্ষা হবে। তো যদি অর্ধবার্ষিক পরীক্ষা হয়তো সেকেন্ড পেপার নাও থাকতে পারে, কিছু কিছু কলেজ হয়তো থাকবে। একটা মিনিট, আমি একটু ফোন রিসিভ করি একটা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, স্যার আমি একটু ক্লাস আছি, তো আপনি এখন কোথায় আছেন? আপনি কোথায় আছেন এখন? আচ্ছা, আপনি 8টার দিকে একটু আসেন এদিকে, আমি ক্লাসে তো। তাহলে আপনি 8টার পরে করে একটু কল দেন, আমি ক্লাসে সেজন্য। ওকে, আমি কল দিব। না না, ওদিকে কেমনে যাবো আমি? আচ্ছা ঠিক আছে, আমি কল দিব আপনাকে। আমি ক্লাসে, লাইভ ক্লাসে আমি। জি, ঠিক আছে। ওকে, সবাই একটু আমাকে বলো, সবাই ঠিকঠাক মতো যদি শুনতে পাও, দেখতে পাও। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ক্লাস, তোমাদের সুপার 60 ক্লাসের। তো তোমরা সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে, এটা আগেই বলে দিচ্ছি, এই জন্য যাতে তোমরা শেয়ার মেনশন করো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু শেয়ার মেনশন করে দিবা আর কি, ঠিক আছে? তো আমরা এই 60টা ক্লাসে প্রথম আজকে ক্লাসটা ডে 1 আমাকে দিয়ে শুরু হচ্ছে, এবং কাল 8টায় তোমাদের ইসলামের ইতিহাস ক্লাস থাকবে এবং 9টায় তোমাদের ইংরেজি ক্লাস থাকবে, তোমাদের বাহাদুস্তান নিবে, এবং ইসলামের ইতিহাস ক্লাস নেবে তোমাদের সবার প্রিয় তোমাদের হচ্ছে ইয়াসিন ভাইয়া নিবে, কেমন? সো সবাই আমাদেরকে, আকি রয়েছে সালাম দিয়েছে, আমাদের সাথে জুই আছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে ইবাব সালাম দিয়েছে। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, ঠিক আছে? মাসুম রয়েছে সালাম দিয়েছে, আমাদের সাথে রয়েছে নাসির। ওকে, সবাই একটু আমাকে ঠিক মতো শুনতে যদি দেখতে পাও তাহলে একটু সবাই কে কোন জায়গা থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা এখনই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। রাজ আমাদের সাথে রয়েছে, হিমেল হাই বলেছে, হ্যালো। আমাদের সাথে রয়েছে তোর নাম আহ, কুরাইমা, কুরাইমা লিখছে, এটা কি লিখছে? কুরাইনা, সরি কুরাইনা কি বলছে বুঝি নাই। আচ্ছা যাই হোক,
নামটা বলতে পারিনি, উপরে চলে গেছে। যাই হোক, শেরপুর থেকে বলছিল। প্রীতি রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয় রয়েছে রংপুর থেকে, আমাদের সাথে রয়েছে আঞ্জুমান রয়েছে রংপুর থেকে। সাদিয়া সুলতান আছে চট্টগ্রাম থেকে, মাশাআল্লাহ। এরশাদ আছে, সালাম দিয়েছে। তামান্না আক্তার আছে, স্যার আমি কুমিল্লা থেকে। ওকে, আমাদের সাথে রয়েছে তাসমিয়া রয়েছে আমাদের সাথে বরিশাল থেকে। আমাদের সাথে রয়েছে মনিরা, সরি মনি, হ্যাঁ মনিরা আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। সবাই চলে এসেছে, আমরা কি শুরু করতে পারি? সবাই চলে এসেছে। ফাহিমা আমাদের সাথে, পামু রয়েছে। ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাহিমা তুমি কেমন আছো? শাকিল রহমান আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম স্যার, আমি ঢাকা থেকে। ওকে, তাহলে আমাদের সাথে রয়েছে তাসনিম, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে তোমাদের হ্যাঁ, আমাদের সাথে রয়েছে আসিফ আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম আসিফ, কি অবস্থা? তারপর হচ্ছে সানিয়া আমাদের সাথে রয়েছে সিলেট থেকে। আমাদের সাথে রয়েছে তাসনিম কক্সবাজার থেকে দিতে পারছে, মাশাআল্লাহ। আমাদের সাথে রয়েছে ওকে 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 ফাইন। উমর ফারুক আছে। ভাইয়া স্লাইডে পিডিএফ দিবেন প্লিজ। অবশ্যই, আমাদের যারা যারা এই ফ্রি ক্লাসগুলো করতে চাচ্ছ 60 ক্লাস, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে, এবং ডেসক্রিপশনে হচ্ছে একটা লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, সেই লিংকটা তোমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে যাবে। ওই গ্রুপে কিন্তু তোমাদেরকে কি দেওয়া হবে? এই ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমাদের সাথে রয়েছে ইতি বলছে নেত্রকোনা থেকে আমি। আমাদের সাথে রয়েছে এমডি আবু এমডি আবু ইউসুফ রয়েছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে ওকে ওকে ফাইন, অনেকে যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। তো আমরা আর 1 মিনিট সময় নিচ্ছি, জাস্ট লাস্ট 1 মিনিট। তোমরা যারা যুক্ত হয়ে যাচ্ছ আমাদের সাথে, প্রায় 300 স্টুডেন্ট যুক্ত হয়ে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু তোমাদের নিজেদের টাইম লাইনে এই ক্লাসটা শেয়ার করে দিবা। যারা শেয়ার করবা এবং যারা সর্বোচ্চ এই ভিডিও কমেন্ট বক্সে বা এই ক্লাসের কমেন্টে তোমরা মেনশন করবা, তোমাদের জন্য কিন্তু পড়ালেখার পক্ষ থেকে টি-শার্ট থাকবে। আর এটা তোমাদের নিজেদের দায়িত্ব, এটা করতে হবে। কারণ হচ্ছে তোমাদের জন্য আমরা এই ক্লাসগুলো আয়োজন করছি। আমাদের একটা ক্লাস নিতে অনেক মানুষ এখানে পরিশ্রম করে। যেমন আমি একজন টিচার তা আসছি, এর পিছনে কিন্তু স্লাইড মেকিং থেকে শুরু করে একটা টোটাল একটা ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করার জন্য খুব পরিশ্রম হয়। সো এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমরা যদি একটু আমাদেরকে উৎসাহ দাও তো আমাদের ভালো লাগে বিষয়টা, কেমন? তো সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, এটার জন্য তোমরা আবার গিফটও পেয়ে যাবে। সো কোনো কিছু বিধা না, সবকিছুর একটা কি আছে, আউটপুট আছে। তো সবাই সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তোমাদের এসএসসি প্রিপারেশনটা ভালো হয়ে যাবে, অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য তুমি একটা ভালো প্রিপারেশন পেয়ে যাবে এই 60টা ক্লাসের মাধ্যমে, এবং পাশাপাশি তুমি হচ্ছে গিফট তো পেয়ে যাবে, ঠিক আছে? তো সবাই 1 মিনিট আমি সময় নিচ্ছি, লাস্ট 1 মিনিট। সবাই একযোগে শেয়ার করে শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে, ঠিক আছে? সবাই একযোগে নিজের ওয়ালে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা, নিজের ওয়ালে ক্লাসে শেয়ার করে শেয়ার ডান লিখবা। নাসিব বলছে মেনশন করেছে এসএস দেওয়া লাগবে না, এসএস দেওয়া লাগবে না, তুমি মেনশন করলেই হবে। আমরা তোমাদের এই 60টা ক্লাসের উপর ভিত্তি করে যারা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে, সবচেয়ে বেশি ভালো শেয়ার মেনশন করবে, তাদের জন্য আমরা গিফটটা রাখবো, ঠিক আছে? গিফট গুলো থাকবে আর কি। ফাতেমা জান্নাত আমাদের সাথে, আসসালামু আলাইকুম স্যার, চট্টগ্রাম থেকে বলছি। ওকে, আমাদের সাথে সবাই একটু লাস্ট 1 মিনিট সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো দ্রুত। সবাই একটু কমেন্ট করে, মানে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, শেয়ার করে সবাই নিজের ওয়ালে শেয়ার করে। লাস্ট 1 মিনিট, আমি 1 মিনিট সময় নিচ্ছি। এই 1 মিনিটের মধ্যে সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। তানি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। ওকে, নারায়ণগঞ্জের মানুষ কিন্তু খুবই বড় লোক, কেমন তানিয়া? তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটাকে বলা হয় যে ধনী মানুষ, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, যেটা আমরা পড়বো এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? তারপর হচ্ছে তাবাসসুম আমাদের সাথে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দিতে পারছে, খতরনাক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খতরনাক, তাই না? তানিশা মানুষ কিন্তু মনে ভালো, ঠিক আছে? তানিশা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে ফাইন। নাইম আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম স্যার, ঢাকার বাড্ডা থেকে। ওকে, শিল্পী রয়েছে দিনাজপুর থেকে আমাদের সাথে রয়েছে। ওকে, সবাই চলে এসেছে মোটামুটি। তো আমরা একটু সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবো। আমি শুরু করে দিচ্ছি লেকচার। তো তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে থাকবা এবং মেসেজ করতে থাকবা এবং মধ্যে মধ্যে সবাইকে একটা এনগেজ করতে থাকবা। আর একটা বিষয় হচ্ছে ক্লাস 8টায় কিন্তু তোমাদের ইসলামের ইতিহাস ক্লাস হবে এবং 9টায় কিন্তু তোমাদের ইংরেজি ক্লাস হবে। ওকে, বাহাদুর স্যারের সাথে। তো আমরা শুরু করি। প্রথম আমরা চলে আসি, দেখো এখানে এই চ্যাপ্টারটা আসলে 3টা সেগমেন্টে ভাগ করা। আমি একটু তোমাদের বিষয়টা বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা এখানে এক মিনিট আমি একটু দেখি, স্লাইড চলে না কেন, চেক করছো?
এটা পিডিএফ কেন? আচ্ছা যাই হোক, তো আমরা শুরু করতেছি। দেখো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে তিনটা সেগমেন্টে ভাগ করা, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নাম্বার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই চ্যাপ্টার আমরা জনসংখ্যা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, কি সম্পর্কে আলোচনা করবো বলতো? এই চ্যাপ্টারে আমরা আমরা হচ্ছে জনসংখ্যা সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব 1 নাম্বারের শুরুতেই। এরপর আমরা আলোচনা করব মানব সম্পদ আর আত্মকর্মসংস্থান সম্পর্কে। তো প্রথমে আমরা এই জনসংখ্যা সম্পর্কে জানার জন্য কিছু ইনফরমেশন আমরা একটু মনে রাখার চেষ্টা করি। চলো আমরা শুরু করি। তো দেখো এই চ্যাপ্টারের ইনফরমেশন গুলো হচ্ছে এটা। এখানে কি বেশ কিছু জিনিস দেওয়া আছে যে জনসংখ্যা সম্পর্কে কখন তথ্য শুরু হয়েছে না হয়েছে। এখানে মূল বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে, আমাদের যেহেতু একটা দেশের আমরা অর্থনীতি সম্পর্কে জানতেছি, তো একটা দেশের অর্থনৈতিক যে সম্পদগুলো থাকে তার মধ্যে একটা অন্যতম সম্পদ হচ্ছে জনসংখ্যা। সেই দেশের জনসংখ্যার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে একটা দেশের অর্থনীতি কেমন হবে একটা দেশের জনসংখ্যার উপর। আমরা যদি সেই জনসংখ্যা অতিরিক্ত হয়ে যায় তাও সমস্যা হয়, বা কম হয়ে গেলে তাও সমস্যা, অথবা জনসংখ্যা অতিরিক্ত কিন্তু তারা মানব সম্পদ হয়েছে অর্থাৎ তারা খুবই দক্ষ, তাহলেও কিন্তু সেটা ভালো। তো এই সবগুলো বিষয় এখানে জানার জন্য আমাদের এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এগুলো একটু তোমরা বাসায় একটু পড়ে দেখবে, আমি স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। এটাতে এমন কোনো আহামরি বিষয় নাই। এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের যে তথ্যগুলো আছে বা একটা দেশের জনসংখ্যা সম্পর্কে জানার জন্য বা একটা দেশের তথ্য গণনার জন্য 4টা পদ্ধতি আছে। মানে 4টা পদ্ধতির মাধ্যমে আমরা তথ্য কি করতে পারি, তথ্যসমূহ বিভিন্ন পদ্ধতিতে গণনা করা যায়। তার মধ্যে পদ্ধতি রয়েছে, মানে তথ্য গণনার পদ্ধতি হচ্ছে 4টা। এখানে একটা কনফিউশন তোমাদের লেগে যেতে পারে, পরীক্ষা আসতে পারে যে তথ্য গণনার পদ্ধতি কয়টা। আনসার হচ্ছে 4টা। যে কোনো তথ্য নেওয়ার জন্য 4টা পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে আদমশুমারি, অর্থাৎ আদমশুমারি পদ্ধতি গুণে গুণে করা আর কি। অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ হচ্ছে তালিকার মাধ্যমে, অর্থাৎ বলতে পারো তুমি হচ্ছে তাদেরকে কোন একটা ফর্ম ফিল আপের মাধ্যমে এই ধরনের জরিপ করা হয়ে থাকে। যেটা হচ্ছে নমুনা জরিপ। নমুনা জরিপ মানে হচ্ছে, আমি বোঝাচ্ছি এরকম, যেমন তোমরা মনে করো এই ক্লাসের মধ্যে 300 স্টুডেন্ট আছো, তো আমি 300 স্টুডেন্ট সবার ইন্ডিভিজুয়াল ডাটা কালেক্ট করতে, অর্থাৎ তোমাদের বয়স কত বা তোমাদের নাম কি এগুলো কালেক্ট করতে, বা তোমাদের তোমরা কোন জেলায় থাকো এটা কালেক্ট করতে আমার সময় বেশি লাগবে। কিন্তু আমি যদি একটা কাজ করি, তোমাদের মধ্যে থেকে র্যান্ডমলি আমি যদি 10 জনকে নিই, বা আমি যদি তোমাদের মধ্যে র্যান্ডমলি যদি 20 জনকে নিই, এবং তো এই 20 জনকে নিয়ে ওই 20 জনের বয়স জিজ্ঞেস করে আমি যদি একটা ওই 300 মানুষের বয়সের উপর একটা যদি কি করি যে মন্তব্য করি, তাহলে কিন্তু প্রায় কাছাকাছি হইতে পারে, হয়তো 19-20 হইতে পারে, তবে কাছাকাছি হবে। এটাকে বলা হয় নমুনা জরিপ। অর্থাৎ নমুনা জরিপ মানে বোঝাচ্ছি ওই 300 জন মানুষ থেকে একটা স্যাম্পল নিব, ওই 300 জন থেকে প্রত্যেকের ইনফরমেশন না নিয়ে, প্রত্যেকের বয়স জিজ্ঞেস না করে, আমি মনে করো 10 জনের বয়স জিজ্ঞেস করলাম র্যান্ডমলি। ওই 10 জনের বয়সের উপর ভিত্তি করে বলতেছি তোমাদের সবার গড় বয়স হচ্ছে 18 বছর, ঠিক আছে, বা 17 বছর তোমাদের সবার গড় বয়স। তাহলে সেটাকে বলা হয় একটা নমুনা জরিপ করা। অর্থাৎ আমি পুরো সবার ইনফরমেশন নিচ্ছি না, একটা স্যাম্পল নিয়ে সেটা ইনফরমেশন দিচ্ছি। একটা হচ্ছে প্রাক্কলন। প্রাক্কলনটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে গাণিতিক প্রাক্কলন, একটা হচ্ছে আনুমানিক বা অনুমান করে প্রাক্কলন করা। অর্থাৎ গাণিতিক প্রাক্কলন বলতে গড়, মধ্যক, প্রচুরক, তোমরা পড়ছো না 9-10 ছিল, গড়, মধ্যক, প্রচুরক, সেগুলোর মাধ্যমে যদি কি করা হয় যে একটা নমুনা করা বা একটা জরিপ করা হয়, সেটাকে বলা হয় প্রাক্কলন পদ্ধতি। আর হচ্ছে অনুমান। অনুমান বলতে ফিউচার ডাটার উপর ভিত্তি করে, ভবিষ্যৎ প্রবাবিলিটি গুলো সবগুলোর উপর ভিত্তি করে যদি কোনো একটা নমুনা করা হয় বা ইনফরমেশন নেওয়া হয়, সেটাকে আমরা বলি প্রাক্কলন পদ্ধতি। তবে সেটা অনুমানের উপর বা অনুমানের উপর ভিত্তি করে, ঠিক আছে। সো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, বাট একবার মনে রাখবা এই আর কি। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা। আবার আদমশুমারি গণনা পদ্ধতি। আদমশুমারি মানে হচ্ছে এই যে জনসংখ্যা যে গণনা করতেছে, আদমশুমারি এটার নাম, এখন নাম হচ্ছে, নতুন নাম কি বলো, জনশুমারি বলা হয় এটাকে। আর আদমশুমারি বলা হয় না, কি বলা হয়, জনশুমারি বলা হয়। এই জনশুমারি বা আদমশুমারি গণনা পদ্ধতি হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এগুলো ইম্পর্টেন্ট, কেমন, এগুলো ভালো করে মনে রাখবা। কি বলছে বলো, আদমশুমারি গণনা পদ্ধতি কয়টা বলো তো, 4টা। 1 নম্বর হচ্ছে, হ্যাঁ 1 নম্বর আমরা বলবো হচ্ছে প্রত্যক্ষ গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটা ঘরে ঘরে গিয়ে গিয়ে প্রত্যক্ষভাবে কোন একজন এজেন্ট, যদি তোমাদের ফ্যামিলিতে কয়জন আছে, কি আছে না আছে, কয়জন ফ্যামিলি মেম্বার কি করে না করে, এগুলো যদি ইনফরমেশন নাই, সেটাকে আমরা বলি প্রত্যক্ষ গণনা পদ্ধতি 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে পরোক্ষ গণনা পদ্ধতি। পরোক্ষ গণনা পদ্ধতি হচ্ছে যেমন সংবাদদাতা বা ডাকযোগে, মনে করো যে কাউকে দিয়ে তুমি হচ্ছে এভাবে বলছো যে আপনারা সবাই নিজ নিজ ফ্যামিলির ইনফরমেশন গুলো আমাদেরকে ডাক বিভাগে জমা দেন, আমরা সেখান থেকে আপনাদের ইনফরমেশন নিয়ে আমরা কি করবো, আমরা একটা জনসংখ্যা কত সেটা আমরা পরিমাপ করব। তো এটাকে বলা হবে পরোক্ষ গণনা। প্রত্যক্ষভাবে যাবে না, পরোক্ষভাবে কি করবে, যে গণনা করবে
আরেকজনকে দিয়ে, যেমন সংবাদদাতা বা ডাকযোগে এটা করা হয়। 3 নম্বর হচ্ছে প্রকৃত গণনা। প্রকৃত গণনা করা হয়েছে যে তোমার বর্তমান ঠিকানায় গিয়ে, অর্থাৎ তুমি যেখানে এখন বসবাস করছো সেই ঠিকানা থেকে যখন ইনফরমেশন নিয়ে আদমশুমারি করা হয় সেটাকে আমরা বলি প্রকৃত গণনা পদ্ধতি। বর্তমান ঠিকানায় করা হবে এটা। আর বৈধ গণনা হচ্ছে যেটা স্থায়ী ঠিকানার ভিত্তিতে তোমার জনসংখ্যা কাউন্ট করা হয়, সেটাকে আমরা বলি বৈধ গণনা। ক্লিয়ার? তাহলে এই 4টা ইনফরমেশন আমরা সবাইকে মুখস্থ করে ফেলে, তো দ্রুত করে সবাই একটু মুখস্থ করো, সবাই একটু মুখস্থ করে নাও। এই 4টা পদ্ধতি, আদমশুমারি, গণনা পদ্ধতি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? আদমশুমারি গণনা পদ্ধতি হচ্ছে 4টা। এক, প্রত্যক্ষ গণনা, যেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে করা হয়। 2 নাম্বার হচ্ছে পরোক্ষ গণনা, যেটা সাংবাদিকতা বা ডাকযোগের মাধ্যমে এটা করা হয়ে থাকে। তারপর হচ্ছে সংবাদদাতার মাধ্যমে বা ডাকযোগে। এরপরে আছে 3 নাম্বার প্রকৃত গণনা, যেটা হচ্ছে বর্তমান ঠিকানায় গিয়ে তোমার ইনফরমেশনটা নিবে। আর বৈধ গণনা হচ্ছে যেটা স্থায়ী ঠিকানায় গিয়ে তোমার ইনফরমেশনটা নিবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত মুখস্থ করে ফেলো। বাইজিৎ বলছে ভাই এক্সাম কি শুধু এমসিকিউ এবার উপর হবে? হ্যাঁ, এমসিকিউর হবে, এমসিকিউর উপর হবে। ইমাম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছি ইমাম, তুমি কেমন আছো? অনেকদিন পর। তারপর আমাদের সাথে আছে রায়ান রয়েছে, ভাইয়া এক্সাম কি শুধু এমসিকিউর উপর? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এক্সাম এমসিকিউর উপর হবে। মায়াবী মন বলছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 2-3 ক্লাস কি হয়েছে? না, 2-3 ক্লাস হয় না, চ্যাপ্টার 4 দিয়ে আমরা শুরু করেছি। ইউনিট, এই ইউনিট কি 25-এ আছে? হ্যাঁ অবশ্যই আছে, চ্যাপ্টার 4 25-এ আছে। মাহি রয়েছে। 4 নম্বরটা আবার বলেন। 4 নম্বরটা হচ্ছে বৈধ গণনা, অর্থাৎ স্থায়ী ঠিকানায় গিয়ে যখন তোমার জনসংখ্যা পরিমাপ করা হয় বা জনসংখ্যা গণনা করা হয় সেটাকে বলা হয় বৈধ গণনা। ঠিক আছে, হয়েছে? সবার মুখস্থ হয়েছে? সবাই যদি মুখস্থ ডান লিখবা, কমেন্ট বক্সে ডান লিখবা। আমাদের সাথে প্রায় 330 জনের মতো আছো, ঠিক আছে? তো সবাই ক্লাসে শেয়ার করে দিও একবার করে অন্তত। আমি দেখতে পাচ্ছি তোমরা শেয়ার করছো, প্রায় 150 জনের মতো শেয়ার করছো, 200 জন শেয়ার করছো, মাশাআল্লাহ 200 শেয়ার হয়ে আছে। তো তোমরা যারা আছো, যারা শেয়ার করো নাই আর কি, সবাই অবশ্যই শেয়ার করিও, কারণ হচ্ছে এটা তোমার একটা মৌলিক দায়িত্ব। দায়িত্ব বলতে এত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছে, একটা শেয়ার তো করাই যায়, তাই না? নিজের ওয়ালে শেয়ার করবা, যদি ক্লাস শেষ হয় তারপর তুমি ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই। তোমার ওয়ালটা অনেক দামি, মানুষ, আমি এত গরিব মানুষ বা আমি এত নগণ্য একজন মানুষ, তোমার ওয়ালে থাকার মতো না। সো তুমি ক্লাস শেষে ডিলিট করে দিও, আপাতত একবার শেয়ার করে দিও। ঠিক আছে, শেষ? হ্যাঁ, সব বিষয় পরীক্ষা হবে, সব বিষয় পরীক্ষা হবে। সুমন রয়েছে, ওকে। আখি আছে আমাদের সাথে, ভাইয়া ডান, থ্যাংক ইউ। জানাতুল আদন আছে আমাদের সাথে। 2 নাম্বারটা আবার বল। 2 নাম্বার হচ্ছে পরোক্ষ গণনা, অর্থাৎ কোন সংবাদদাতার মাধ্যমে, অর্থাৎ আমরা কোন একটা এজেন্ট সিলেক্ট করছি, সেটার মাধ্যমে আমরা কি করছি, ইনফরমেশনটা নিচ্ছি, তোমাকে কোন একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছি, অথবা ডাক বিভাগ যোগে আমরা যদি গণনা করি, এটাকে বলা হয় যে তোমার পরোক্ষ গণনা। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? ফাইম রয়েছে, স্যার শীটগুলো কি কোন সেকেন্ড এডিশন থেকে? হ্যাঁ, সেকেন্ড এডিশন থেকে নেওয়া হয়েছে, এগুলো সেকেন্ড এডিশনের কি তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আর কি। জানাতুল ফেরদৌস রয়েছে। এই স্লাইডগুলো পাওয়ার জন্য আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে একটা কি দেওয়া আছে, লিংক দেওয়া আছে, সেই লিংকে গেলে তোমরা পেয়ে যাবে। লিংক কি দেওয়া হয়েছে কমেন্টে? কই? পিডিএফ দেওয়া হবে। পিডিএফটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর ক্যাপশনে একটা কি দেওয়া আছে, সরি কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে, তোমরা একটু পরে পাবা। তো ওটাতে ঢুকলে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্যাপশনে দিয়ে দাও, ক্যাপশনে। ঠিক আছে, এই ভিডিও ক্যাপশনে একটা লিংক দেওয়া আছে, তোমরা এখানে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করলে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করবে, সেই গ্রুপে তোমাদের এই পিডিএফ গুলো দিতে হবে। চলো আমরা চলে আসি মূল জায়গায়। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার বেসিক একটা বিষয়। হ্যাঁ, চলো আমরা শুরু করি। দেখো, এরপর আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে মূল ম্যাথে আমরা চলে যাব। এর আগে এখানে আরো কয়েকটা বিষয় বলছে যে সাধারণত 4 বছর অন্তর অন্তর আদমশুমারি বা জনশুমারি হয়ে থাকে, মানে জনসংখ্যা পরিমাপ হয়ে থাকে আর কি, যে বাংলাদেশে বর্তমান জনসংখ্যা কত, তো এরকম হয়ে থাকে। লাস্ট হচ্ছে 2023 সাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে, 2023 সাল আদমশুমারি হয়েছে। তো এগুলো একটু মনে রাখবা। আর বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় 1974 সালে। ইনফরমেশন একটু মনে রাখবা, 1974 সালে প্রথম আদমশুমারি, এবং 2023 সালে কত লাস্ট আদমশুমারি হয়েছে, এটা মনে রাখবা। 4 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে। চলে আসি এই চ্যাপ্টারে আমরা বেসিক ম্যাথে যাব। ওই ম্যাথে যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের
র্যাপিড ব্যাচ সম্পর্কে জানো না, তোমাদেরকে বলতে চাচ্ছি আমাদের খুব শীঘ্রই, অর্থাৎ তোমাদের আমরা 21-22 তারিখের দিকে অ্যানাউন্সমেন্ট করে দিব তোমাদের র্যাপিড ব্যাচে, এবং তোমাদের ক্লাসটা সবকিছু শুরু হয়ে যাবে। তো এই র্যাপিড ব্যাচে তোমরা যারা এখনো প্রি বুকিং করো নাই, যারা প্রি বুকিং করবা তারা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা, অর্থাৎ এখন যারা প্রি বুকিং করবা তোমাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এবং গিফট থাকবে, ঠিক আছে? সো যারা গিফট এবং সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চাও তোমরা কিন্তু এই প্রি বুকিং করে ফেলতে পারো। এই ভিডিওর ক্যাপশনে একটা লিংক দেওয়া আছে রেজিস্ট্রেশন করার জন্য র্যাপিড ব্যাচে, সেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা করে ফেললে তোমাদের প্রি বুকিং হয়ে যাবে। এই র্যাপিড ব্যাচে সর্বোচ্চ যারা হচ্ছে প্রি বুকিং করবা তারা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। ওকে, সো আমরা চলে যাচ্ছি এই ব্যাচে কিন্তু ব্যবসা শিক্ষা মানুষকে সব বিষয় পড়ানো হবে এবং এটা কোর্স ফি হবে একদম নগণ্য, যেটা তোমরা জানো পড়ালেখা অলওয়েজ কোর্স ফির দিক থেকে সবার থেকে কম কোর্স ফি রাখে। ওকে, তো আমরা চলে আসি এরপর আমরা এই চ্যাপ্টার ম্যাথে চলে যাব। প্রথম যে ম্যাথটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রথম সূত্র দিয়ে। এখানে টোটাল 8টা সূত্র, 8টা কি 9টা সূত্র আমরা পড়বো। সো প্রথম সূত্র আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি, আর এই প্রথম সূত্র হচ্ছে রয়েছে 1 নম্বরে অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট বা সিভিআর সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, সিভিআর সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্রুড বার্থ রেট, অর্থাৎ অশোধিত জন্মহার। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি যদি বলি বাংলাদেশে প্রতি 1000 জনে, বাংলাদেশে প্রতি 1000 জনে কতজন মানুষ জন্মগ্রহণ করছে নতুন করে, সেটা যদি জানতে চাই সেটা আমরা বের করতে পারবো এই অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার মাধ্যমে। পরীক্ষা এমনি এটাই বলে যে জন্মহার নির্ণয় কর, 1000 জন, এটা বললেও তোমাকে 1000 জন করতে হবে, না বললেও করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা করি। এটা কেমনে করবো সেখানে বলছে কি একটু পড়ে দেখো। বলছে জন্মহার বিভিন্ন পদ্ধতির মধ্যে অশোধিত বা স্থূল জন্মহার খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। বলছে একটি নির্দিষ্ট সময়ে তালিকাভুক্ত জীবিত মোট জন্মহার এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যার অনুপাতকে 1000 দ্বারা গুণ করলে স্থূল জন্মহার পাওয়া যায়। আর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সিভিআর, ক্রুড বার্থ রেট, মানে সিভিআর মানে হচ্ছে সামেশন বি ডিভাইড বাই সামেশন পি ইনটু 1000। অর্থাৎ আমাদের যে একটা নির্দিষ্ট বছরে মোট জীবিত যে জন্মসংখ্যা সেটা থাকবে উপরে, এবং সামেশন পি মানে বোঝাচ্ছে নির্দিষ্ট বছরের সময়ের মধ্যে মোট জনসংখ্যা, সামেশন পি সেটা আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ সামেশন বি কে সামেশন পি দ্বারা, পপুলেশন দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। প্রশ্ন তার 1000 দিয়ে গুণ করে, কারণ সাধারণত এই জন্মহার এবং মৃত্যুহার এগুলো প্রতি 1000 জনে নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের আসতে হবে সামেশন বি ডিভাইড বাই সামেশন পি ইনটু 1000। অর্থাৎ এখানে আমাকে জন্মসংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। সূত্র মুখস্থ হয়ে আছে? সূত্র কি? উপরে জন্মসংখ্যা, নিচে হচ্ছে জনসংখ্যা, মোট জনসংখ্যা ডিভাইড ইনটু 100। ওকে, চলো আমরা তাহলে প্রথম আমরা ইয়াটা করে ফেলি, ম্যাথটা আমরা করি, একটা ম্যাথ করি। চলো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, চলো আমরা এটা করার চেষ্টা করি। কি বলছে যে 2020 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে এবং উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। ওই বছরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000 কত? এখানে আলটিমেটলি জনসংখ্যা বৃদ্ধির হার বলতে জন্মহারকে নির্দেশ করছে, বুঝছো? তাহলে এখানে আমরা জানি আনসার কি হবে? আমরা জানি সিভিআর, যেটা আমরা বলি ক্রুড বার্থ রেট, সমান সামেশন বি ডিভাইড বাই সামেশন পি ইনটু 1000। তো মান আমরা বসাই দিব ইজিলি। মান কি হবে? সামেশন বি মানে হচ্ছে জন্মসংখ্যা, জন্মসংখ্যা হচ্ছে 20 লক্ষ, আমরা 20 লক্ষ বসিয়ে দিচ্ছি। সো 20 লক্ষ আমরা বসিয়ে দিই, সেটাকে ভাগ করতে হবে কত দ্বারা? ভাগ করতে হবে তোমার 16 কোটি দ্বারা। এখন 16 কোটি অনেকে লিখতে জানে না, 16 কোটি লিখতে শূন্য পাল্ট করে ফেলে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো একক দশক, হ্যাঁ আমারটা হয় কিনা দেখো, নাকি আমারটা ভুল হচ্ছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ ঠিক আছে 16 কোটি। 1000 দিয়ে কি করবো? গুণ করবো আমরা। তাহলে এটা একটু করে দেখাও তো আনসার কত হয়। 20 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করো এবং আনসার কত হয় আমাকে বলবা। এই ম্যাথগুলো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় তোমরা সবসময় মাথায় রাখবা 0, 19, 20 লিখে ফেলতেছো কিনা, ক্যালকুলেটারে চাপার সময় 0 বেশি বা কম লিখে ফেলতেছো কিনা। এই জায়গাটাতে ভুল করে অনেকেই আনসার কি করে ফেলে? ভুল করে ফেলে, জাস্ট 0 লিখতে অথবা কি ক্যালকুলেটারে চাপতে ভুল করে ফেলে। তো সেজন্য তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই জিনিসগুলো অলওয়েজ মাথায় রাখবা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমরা সবাই এখানে বলছে এটা আনসার বের করো। আনসার কত হয়? আমরা অলরেডি আনসার দেখতে পাচ্ছি, অনেকে আনসার দিয়ে দিয়েছে আমাদেরকে। নাসির বলছে আনসার 12.5 হবে, হিমেল বলছে 12.5 হবে, আমাদেরকে ফুয়াদ বলছে 12.5 হবে,
হুম স্যার এসে অ্যাডমিশন হয়েছি না, বুঝি না তোমার কথা। ওকে, আনসার হচ্ছে এই যে একজন তামান্না ভুল করে আছে, তামান্না দেখছো তুমি একটা শূন্য ভুল 19-20 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। নয়নও ভুল করে আছে, আনসার হবে হচ্ছে 12.5, এটা মনে হয় ঠিক আছে। ইসরাত জাহান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের আনসার হবে 12.5 জন। তো এটা তুমি একটু রাউন্ড ফিগারে লিখতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে বলতে পারো 12.5 জন, মানে অর্ধেক কি হইতে পারে না, এটা তুমি এখানে লিখতে পারো যে 12.5 জন বা 13 জন কি লিখতে পারো, প্রায় লিখতে পারো। কেন লিখতেছি এটা 13 জন কেন লিখতেছি বলতো, প্রায় কেন লিখতেছি, কারণ এটা আসলে এক্সাক্টলি হচ্ছে 12.5, কিন্তু আমরা 13 লিখতে পারি কারণ জনসংখ্যা বা এটা তো পার্সোনাল লেখাটা আসলে কি না মানে উচিত না আর কি, 12.5 জন জন্মগ্রহণ করছে 1000 জন, এটা কি বলা যায়? তো সেজন্য 13 জন লিখছে। এটা না লিখলে সমস্যা হবে না, তুমি যদি চাও যে 12.5 জন লিখবা, নো প্রবলেম, লিখতে পারো। তুমি এটা না লিখলেও চলবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো তাহলে আমরা প্রথম ম্যাথটা শেষ করে ফেললাম, খুবই ইজি, এই চ্যাপ্টারটা খুবই ইজি, মজার এবং খুব সহজে তোমরা কিন্তু পরীক্ষার নাম্বার তুলে ফেলতে পারবা। তাহলে আমরা প্রথম ম্যাথটা করে ফেললাম। প্রথম ম্যাথটা হচ্ছে আনসার হবে 12.5 জন। স্থূল জন্মহার বা অশোধিত জন্মহার বা জনসংখ্যা যদি বলে যে জনসংখ্যার বৃদ্ধির হার কত বা জনসংখ্যা কত বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তাহলে প্রথম এখানে এখানে আরেকটা বিষয় লিখছে, কি লিখছে দেখাও, যে জন্মহার, কোন দেশের জনসংখ্যা পরিবর্তনের মাপকাঠি হচ্ছে জন্মহার। জন্মহারে ধনাত্মক হলে জনসংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু যদি ঋণাত্মক হয় তার মানে জনসংখ্যা হ্রাস পাবে। তার মানে এই আনসারটা 12.5 যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে জনসংখ্যা কি পাবে, হ্রাস পাবে। চলে আসে আমরা পরবর্তী 2 নাম্বার কোয়েশ্চেনে। এটাও খুব সুন্দর এবং সহজ একটা সূত্র, সেটা হচ্ছে অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার। অর্থাৎ আমরা এখন জনসংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, মানে 1000 জনের কতজন বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা দেখছি। এখন আমরা দেখবো জনসংখ্যা 1000 জনে কতজন হ্রাস পাচ্ছে, অর্থাৎ কতজন মৃত্যুবরণ করতেছে প্রতি 1000 জনে, সেটা আমরা দেখবো। কেমনে করবো, আগের সূত্রে শুধু ডিফারেন্স হচ্ছে উপরে যেটা পি ছিল, সরি উপরে যেটা বি ছিল, বার্থ রেট ছিল অর্থাৎ জন্মহার ছিল বা জন্মসংখ্যা ছিল, সামেশন বি সেটা এখন সামেশন ডি হবে, অর্থাৎ ডেথ সংখ্যা অর্থাৎ মৃত্যু সংখ্যা হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে প্রতি 1000 জনে মোট কতজন লোক মৃত্যুবরণ করে তাকে স্থূল মৃত্যু হার বলছে। তো সূত্র হচ্ছে সিডিআর, আগে ছিল সিভিআর ক্রুড বার্থ রেট, এখন হবে ক্রুড ডেথ রেট, আর সেটা হচ্ছে সিডিআর। সূত্র হচ্ছে সামেশন ডিভাইডেড বাই সামেশন পি ইনটু 1000। তো এখানে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। ম্যাথ কি লিখছে দেখো এখানে, মনে করি 2016 সালে বাংলাদেশে 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো, 16 লক্ষ মৃত্যুবরণ করেছে, বুঝছো। উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা 16 কোটি হলে ওই বছরে প্রতি 1000 জনে স্থূল মৃত্যু হার কত, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো চলো আমরা করি। তাহলে আমরা জানি সিডিআর ক্রুড ডেথ রেট সমান হচ্ছে, আমরা একটু আগে বলছি যে সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি ইনটু 1000। দেখো এই চ্যাপ্টারে, হ্যাঁ এখানে হবে 1000। এই চ্যাপ্টারের প্রথম যেটা কোন সূত্রের ক্ষেত্রে 1000 হয়, কোন সূত্রের ক্ষেত্রে 100 গুণ হয়, সেটা আমি একদম শেষে আজকে ক্লাসের শেষে আমি বলে দিব। ওকে, তাহলে এখানে করে ফেলি আমরা কি হবে সিবিআর সমান সামেশন ডি ডিভাইড সামেশন পি ইনটু 1000। তাহলে আনসার হবে সামেশন ডি মানে হচ্ছে 16 লক্ষ, এখানে আমরা 16 লক্ষ লিখে দেব, 16 লক্ষ লিখে দাও। বুঝছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 16 লক্ষ, নিচে হবে 16 কোটি, কিন্তু কেমন শূন্য লিখতে বি কেয়ারফুল। তা আমরা এখানে 1000 দিয়ে গুণ করব। তাহলে বলো তো একটু আনসার কত হয়, তোমরা আনসার বের করছো? এই যে আনসার অনেকেই দিয়ে দিয়েছে আমাদেরকে। মারিয়া বলছে 10 জন হবে, জয়া কার বলছে 10 জন হবে। তারপর হচ্ছে মৌমিতা বলছে 10 হবে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে লিখে ফেলি। শুভ আমাদেরকে সালাম দিয়েছে, স্যার আমি আপনার নতুন স্টুডেন্ট, আশা করি ক্লাস সবগুলো করে ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের সাথে থাকো শুভ। হ্যাঁ আনসার হবে, এখানে হবে আনসার 10 জন। তো এটা হচ্ছে আমাদের স্থূল কি বলো, স্থূল মৃত্যুহার আমাদের বের হয়েছে। সো দুইটা সূত্র আমরা কমপ্লিট করে ফেলেছি, খুব সহজ না, খুবই মজার। চলে আসো এর পরের কোশ্চেনে যাই আমরা। এর পরবর্তী যে সূত্রটা সেটা আমরা পড়বো হচ্ছে 3 নাম্বার, স্বাভাবিক বৃদ্ধির হার। এটাকে বলা হয় নরমাল গ্রোথ রেট, অর্থাৎ এনজিআর। নরমাল গ্রোথ রেট কি করতে হয়, আমরা যেটা কোন দেশের যে জন্মহার আছে এবং মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার বলে। অর্থাৎ আমরা যেটা জন্মহার করছি সিভিআর, সেখান থেকে সিডিআর বাদ দিব, সেটাকে বলা হয় স্বাভাবিক বৃদ্ধির হার। তবে এখানে একটু কাজ করতে হবে, কি কাজ কি, এটা এই স্বাভাবিক বৃদ্ধির হারটা সাধারণত প্রতি 100 জনে কাউন্ট করতে হয়, 100 জন।
অর্থাৎ এর আগে যেগুলো করছিলাম সেগুলো ছিল প্রতি 1000 জন, জন্মহার মৃত্যুহার ছিল প্রতি 1000 জনে কতজন জন্মহার করতেছে মৃত্যুহার করতেছে সেটা আমরা দেখছি। আর এটা করতে হবে প্রতি 100 জন, পার্সেন্টেজ লেখা যায় এটাতে, অথবা তুমি 100 জন বের করতে হবে। তো সেটার জন্য এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি অলরেডি কিন্তু এটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যে জন্মহার এবং মৃত্যুহার, এই জন্মহার এবং মৃত্যুহারের সাথে কিন্তু অলরেডি 1000 গুণ আকারে ছিল, যেমন আমরা একটু আগে বের করছি যে 12.5 মাইনাস 10, এই 12.5 এবং 10 কিন্তু 1000 গুণ আকারে আছে অলরেডি, আমরা ম্যাথের সূত্রের মধ্যে একটু আগে করেছি। সেজন্য এখানে আগে তোমাকে 1000 দিয়ে সেটাকে ক্যান্সেল করার জন্য আগে গুণ করেছিলাম, এখন সেটা ভাগ করছি, সেটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর 100 দিয়ে গুণ করতেছি কেন? কারণ এই স্বাভাবিক বৃদ্ধির হারটা সাধারণত প্রতি 100 জনে বা পার্সেন্টেজে লেখা হয়। তো এখানে কি হবে তাহলে? এখানে হবে এনজিআর, আমাদের সূত্র কি হবে? এনজিআর সমান, আমরা আগেরটা করতেছি, এই সূত্র এটা করতেছি না, এখানে যেটা দিচ্ছে সেটা আমি তোমাদেরকে দিচ্ছি করার জন্য, আগে আমি আগেটা করে দিচ্ছি আর কি। তো 12.5 থেকে তুমি 10 বিয়োগ করবে, আসতে হবে 2.5, এবং সেটাকে 1000 দিয়ে ভাগ করবা এবং তুমি 100 দিয়ে গুণ করো। আনসার কত হয় বলো তো একটু দেখি? 100 দিয়ে গুণ করবা। এটা আনসারটা অবশ্যই 100 তে তোমাকে পার্সেন্টেজে বলতে হবে বা 100 তে বলতে হবে, সেজন্য এখানে 1000 দিয়ে ভাগ কি হবে? 100 দিয়ে গুণ হবে। হ্যাঁ, 1.37 বলছে, এটা বলছে। আমি যেটা করছি এটা করো, আমি যেটা করছি এটা কত আসছে বলো? 2.5 কে 1000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ কত হয়? এটা করি না, উপরেরটা না, আমি এটা বলতেছি। আমি যেটা করছি সেটা আনসার বলো। নিসা বলছে 0.25 হবে, নিলয় বলছে 0.25 হবে। সুমাই বলছে ইউটিউব আপনার ক্লাস দেখে অনেক ভালো লেগেছে, ফেসবুকে পেয়ে যাব ভাবিনি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর চলে আসো সবাই বলো আনসার কত হবে? আনসার হচ্ছে 0.25। আমি কি ভরসা করতে পারি তোমাদের উপর? তোমাদের উপর কি ভরসা করা যায়? আনসার হবে 0.25। এটা হচ্ছে পার্সেন্ট লিখতে পারো তুমি, ঠিক আছে? পার্সেন্ট লিখতে পারবা, আবার তুমি এখানে জন লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিসের ক্ষেত্রে? স্বাভাবিক বৃদ্ধির হারের ক্ষেত্রে তুমি পার্সেন্ট লিখতে পারবা, এমনকি লিখতে পারবা জন তুমি লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। তবে যেগুলো এর আগে ছিল 12 জন বা 12.5 বা 10, এগুলোতে জন লিখবা, পার্সেন্ট লিখা যাবে না, কারণ সেগুলো 1000 জনের ছিল, এগুলো 1000 জনের ছিল, সেজন্য জন লিখতে হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে তুমি পার্সেন্ট লিখতে পারবে, জন লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা গেল। এটা হচ্ছে আমরা করছি আগেরটা দিয়ে। তো এখানে যেটা আছে সেটা করো দেখি। 2016 সালে বাংলাদেশের জন্মহার দেওয়া আছে, 18.5, মৃত্যুহার দেওয়া আছে 18.8, মৃত্যুহার দেওয়া আছে 5.1। তাহলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? দেখি এটা করো তো, এটা পারবা করতে? চেষ্টা করো দেখি সবাই, এটা করো তো, দ্রুত করবা। এটা আসতে হয় কত বলো? তাহলে আমাদের আসতে হবে এরকম যে এনজিআর, যেটাকে আমরা বলি নর্মাল গ্রোথ রেট, সেটা হবে জন্মহার 18.5 মাইনাস মৃত্যুহার হচ্ছে 5.1, এটাকে ভাগ করতে হবে 1000 দিয়ে। কেন 1000 দিয়ে? কারণ এগুলোর সাথে অলরেডি 1000 গুণাকার আছে, সেজন্য সেটা বাদ দেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ, আবার 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে, কারণ এটা পার্সেন্টেজে লেখা হয়। কিসে লেখা হয়? পার্সেন্টেজে লেখা হয়। চলো তাহলে করি। তাহলে আমাদের আনসার কত হয়? 18.5 থেকে 18.8 থেকে 5.1 বিয়োগ করো এবং 1000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো। সেক্ষেত্রে আনসার কি হবে? বলো দেখি সবাই। 1.37। ওকে, 1.37। এটা আমরা পার্সেন্ট লিখতে পারি, আবার কি লিখতে পারি? জন লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা গেলে 3 নাম্বার সূত্র আমরা করলাম। চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 নাম্বার সূত্রটা। সেটাকে আমরা বলে থাকি, এর আগে চলে এসেছে তোমাদের হচ্ছে যারা এসএসসি 25-এর আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের ইকোনমিক্স টার্গেট অ্যাপ্লাস ব্যাচ চলমান আছে। তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, পড়ালেখা পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, ঠিক আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 01, আমি একটু লিখে দিচ্ছি নাম্বারটা, সো 01746561163, এই নাম্বারে কল করে তোমরা বিস্তারিত জানতে পারো এবং কোর্সে ভর্তি হতে পারো। 999 টাকা বই ছাড়া, আর বই সহ হচ্ছে 1480 টাকা, ঠিক আছে? বইয়ের প্রাইস হচ্ছে 480 টাকা, ইজিকোনমিক্স বইটার প্রাইস। ওকে, তাহলে আমরা চলে আসি এরপরে। তো দেখো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মধ্যে। হ্যাঁ, অন্যগুলো গুরুত্বপূর্ণ, তবে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো চলো বলছে কি, জনসংখ্যার বৃদ্ধির হার, এটাকে আমরা বলি পপুলেশন গ্রোথ রেট। আগেটা ছিল নর্মাল গ্রোথ রেট বা স্বাভাবিক বৃদ্ধির হার।
ঠিক আছে, পিজিআর সরি এনজিআর নর্মাল গ্রোথ রেট, এটা হচ্ছে পিজিআর পপুলেশন গ্রোথ রেট। সো এখানে পপুলেশন গ্রোথ রেটের মধ্যে কি করা হয়, আগেরটাই সূত্র, মানে আগে যে সূত্র লিখছি সেটা কি ছিল, যে আমাদের যেটা জন্মহার ছিল সেটাকে আমরা বলছি সিভিআর, এবং যেটা মৃত্যুহার ছিল সেটা ছিল সিডিআর, ঠিক আছে, সিভিআর, এটা ছিল সিডিআর। তো এটা বিয়োগ করছি 1000 দিয়ে ভাগ 100 দিয়ে কি করছিলাম আমরা গুণ করছিলাম নর্মাল গ্রোথ রেটের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা পপুলেশন গ্রোথ রেট করব, এই জন্মহারের সাথে মাথা রাখতে হবে, জন্মহারের সাথে তোমার জনসংখ্যা বৃদ্ধি পায় এমন আরেকটা বিষয় হচ্ছে যেটাকে আমরা বলি বহিরাগমন। আর এই সিডিআর মানে হচ্ছে মৃত্যুহার, এটার সাথে জনসংখ্যা হ্রাস পায় এমন আরেকটা বিষয় হচ্ছে সেটাকে আমরা বলি সরি, এটা এখানে একটা এইখানে ভুল লিখছে, একটু ঠিক করতে হবে, ঠিক আছে, এটা হবে বহির্গমন। ঠিক আছে, একটা হচ্ছে বহির্গমন আরটা হচ্ছে বহিরাগমন। ওকে, তাহলে এটা ঠিক আছে, এটা বহিরাগমন হবে, এটা হবে কি বহির্গমন। সো বহির্গমনে আর বহিরাগমনের মধ্যে কি পার্থক্য, চলো আমরা সেটা একটু দেখবো। এই যেখানে লেখা আছে, একটা হচ্ছে এই যে বহির্গমন, আরটা হচ্ছে কি বহিরাগমন। চলো দেখো বহিরাগমন মানে কি আগে সেটা একটু বুঝি, তারপর আমরা সূত্রটা আবার আসতেছি সূত্রের মধ্যে। বহিরাগমন মানে হচ্ছে যেই পরিমাণ জনসংখ্যা বাহিরের দেশ থেকে বাংলাদেশে আসে তাকে আমরা বহিরাগমন বলছি। এটা হোক স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে যেই পরিমাণ মানুষ বাইরের দেশ থেকে আমাদের দেশে বসবাসের জন্য আসতেছে সেটাকে আমরা বলি যে বহিরাগমন, অর্থাৎ বাহির থেকে আগমন হয়েছে। ক্লিয়ার? তো এরপরে বহির্গমন মানে হচ্ছে যে পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে যায় স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের জন্য, সেটাকে আমরা বলি যে বহির্গমন। তো একদম ইজি ট্রিক্স আমি বলি মনে রাখার জন্য, ইজি ট্রিক্স হচ্ছে এটা যে জন্ম হইলে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর দেখো জন্ম হইলে কি বৃদ্ধি পায় বলো, জনসংখ্যা বৃদ্ধি পায়। আবার বহিরাগমন হইলেও, এই বহিরাগমন হইলে জনসংখ্যা বৃদ্ধি পায়। কেমন মনে রাখবা, এখানে দেখো এই যে বহিরের পরে এই যে র এর পরে আছে আগমন, এই আকার থেকে পড়বা আগমন, আগমন করলে জনসংখ্যা, তাহলে জনসংখ্যার মতো জনসংখ্যা বৃদ্ধি পাবে না? হ্যাঁ, জন্মহার হইলে, জন্মহার বলতে বোঝাচ্ছি জনসংখ্যা যদি জন্ম বেশি করে তাহলে জনসংখ্যা বাড়ে, এবং বহিরাগমন যদি বাইরের দেশ থেকে বেশি করে মানুষ চলে আসে তাও জনসংখ্যা বাড়বে। তাই এই দুটো যোগ হবে, এখান থেকে বিয়োগ মৃত্যুহারের সাথে আমরা বহির্গমন। এটা কেমন মনে রাখবা দেখো তো, তোমরা কখনো বিমান দেখছো? বিমান আমি এটা আগে অনেকবার বলছি, বিমান দেখছো কখনো? দেখো এখন যে আমরা বিমান আঁকি, তো বিমানটা এরকম হবে মনে করো, আমার আর্ট অনেক খারাপ, ঠিক আছে, এটা যুদ্ধ বিমান হয়ে গেছে। যাই হোক, তো বিমানটার মধ্যে, হ্যাঁ দেখো এই বিমানটার মধ্যে এখানে একটা দরজা থাকে, দেখো এই বিমানটার মধ্যে তোমরা খেয়াল করো, এই বিমানে করে মনে করো মানুষ হচ্ছে কি করছে, ফ্লাইটে করে উড়ে চলে গেছে। কেমন উড়ে চলে যাওয়া মানে কি, মানে বিমান করে চলে যাওয়া মানে কি মানুষ কমে যাওয়া। এই বিমানটা দেখতে কার মতো, এইখানে একটা র্যাপ আছে দেখছো, এই যে র্যাপ, বহির্গমনের মধ্যে একটা কি আছে, এই যেখানটা র্যাপ আছে, র্যাপ আছে না? তো যেটার মধ্যে র্যাপ আছে, যেটার মধ্যে র্যাপ আছে তার মানে বিমানে করে মানুষ উড়ে চলে যাচ্ছে, সেটা তুমি কার সাথে যোগ করবা, এই মৃত্যুহারের সাথে যোগ করবা। তো মৃত্যুহার হলেও মানে জনসংখ্যা মারা গেলেও কমে যায়, আর বাইরের দেশে বিমানে করে চলে গেলে কমে যায়। কেমন? তাহলে যেটার মধ্যে র্যাপ আছে সেটা তুমি মৃত্যুহারের সাথে যোগ করবা, আর যেটার মধ্যে র্যাপ নাই এবং আগমন লেখা আছে, এই যে আকার থেকে আগমন, সেটা তুমি জন্মহারের সাথে যোগ করবা। তাহলে এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করবা, করার পর এখান থেকে এটা বাদ দিবা, বাদ দেওয়ার পর 1000 দিবা, 100 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা এখানটা ম্যাথ আসতে, ম্যাথটা করে ফেলি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা করি। তোমরা কি বুঝছো? সূত্র বুঝছো? ট্রিক্স মনে থাকবে? মনে থাকবে? সো এখানে বলছে উদাহরণ হচ্ছে, মনে করি 2016 সালে বাংলাদেশে জন্মহার 18.8, মৃত্যুহার 5.1 হলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার। এটা এখানে হবে না, এটা কোয়েশ্চেনটা কি করলো এটা। আর যাই হোক, এটার সাথে আমি একটু অ্যাড করে দিই। এটা হচ্ছে দেখো, এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি আর কিছু। এটা আছে মনে করো জন্মহার এটা, মৃত্যুহার এটা দেওয়া আছে, এবং এই যে বহিরাগমন, ঠিক আছে, বহিরাগমন, এই বহিরাগমন আছে মনে করো যে 5, এবং এই যে বহির্গমন আছে না, বহির্গমন, বহির্গমন মনে করো যে 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এটার উপর ভিত্তি করে আমরা কি বের করব, পিজিআর, পপুলেশন গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধির হার না, আমরা এখানে জনসংখ্যার বৃদ্ধির হার বের করব। ঠিক আছে, জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। সো পিজিআর বলে এটাকে, পপুলেশন গ্রোথ রেট। সো সূত্র কি, সূত্র হচ্ছে জন্মহারের সাথে বহিরাগমন যোগ। তাহলে আমরা লিখে ফেলি, চলো। জন্মহার হচ্ছে কত, জন্মহার হচ্ছে 18.5, 18.8 সরি 18.8,
এবং বহিরাগমন হচ্ছে এখানে 5, তাহলে এটার সাথে আমি 5 যোগ করব। ওকে ফাইন। তারপর লিখলাম মাইনাস মৃত্যুহার হচ্ছে কত? মৃত্যুহার হচ্ছে 5.1। এটার সাথে আমরা যোগ করব কত? 5.1 এর সাথে আমরা যোগ করব কত? 5.1 এর সাথে হবে এর সাথে হবে বহির্গমন। বহির্গমন হচ্ছে 2, এখানে আমি 2 লিখলাম। তার আনসার হচ্ছে 18.8 যোগ 5, এটা যোগ করবো এবং এটার সাথে যোগ করবো, এইটা থেকে এটা বিয়োগ করবো এবং 1000 দিয়ে কি করবো? ভাগ করব। 1000 দিয়ে ভাগ করব এবং কি করবো? 100 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে? সো আনসার কথা তোমরা একটু আমাকে বের করে বলতে হবে সবাই, একটু বলো দেখি। আনসার কথা একটু আমাকে বলতে হবে, আনসার কথা হয় দ্রুত। কিরে পোলাপান এত কম কেন? তোমরা কি ক্লাস শেয়ার মেনশন করতেছো না? ক্লাসে শেয়ার মেনশন করে দিও। কেমন মানুষজন এত কমে গেলে কেমন হবে? ভাইয়া বইয়ে তো বহিরাগমনের জায়গায় অভিবাসন দেওয়া আছে, একই কথা। অভিবাসন মানে হচ্ছে তোমার এখানে কতটুক মানুষ অভিবাসিত হচ্ছে, চলে আসতেছে, এটা লেখা যাবে। কেমন? অভিবাসন লেখা যাবে। তবে অভিবাসনের তুলনায় সবচেয়ে বহিরাগমন লেখাটা বেটার। ঠিক আছে? 1.67 বলছে অনেকে, 1.67 বলছে। সো আমরা এটা তোমাদের আনসার নিতে পারি 1.67। এটা পার্সোনাল লিখতে পারো বা জন লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? 100 জনে 100 যেটা লিখছে সেখানে তুমি জন এবং পার্সোনাল দুইটা লিখতে পারবা। শেয়ার মেনশন করলেও আসে না, দেখছো? তুমি অনেক ভালো মানুষ, কিন্তু তোমার তোমার বন্ধুরা ভালো না। ঠিক আছে? পড়াশোনা করে না। ওকে, তাহলে আমরা চলে আসি। তাহলে 167 1.67 জন হচ্ছে আমাদের পিজিআর বা পপুলেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি পরীক্ষা আসে। ওকে, তাহলে চলে আসি আমরা পরবর্তী সূত্রতে চলে যাবো। আমরা 4টা সূত্র অলরেডি শেষ করে ফেলেছি। চলে যাচ্ছি আমরা 5 নম্বর সূত্রে চলে যাই। চলো 5 নম্বর সূত্রে আমরা চলে যাবো। তো 5 নম্বর সূত্র হচ্ছে এখানে বলছে যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। যদি এটা সূত্র নয়, সূত্র বলতে এটা ভুল হবে, এটা কনসেপ্ট বলতে পারো। কনসেপ্ট বলতে এরকম যে জিরো পপুলেশন গ্রোথ মানে কাকে বোঝায়? জিরো পপুলেশন গ্রোথ বা যেটা শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। পরীক্ষা আসে ZPG এর পূর্ণরূপ কি? আনসার হবে জিরো পপুলেশন গ্রোথ। এটা মানে হচ্ছে একটা দেশের যদি সিবিআর আর সিডিআর সমান হয় তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার হবে 0। দ্যাট মিন্স আমি যদি বলি কোন একটা দেশের জন্মহার হচ্ছে 10 জন এবং মনে করো মৃত্যু হারও 10 জন লেখা আছে, তাহলে সেক্ষেত্রে সে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে? নো। যেটাকে আমরা বলে থাকি যে 10 - 10, অর্থাৎ জন্মহার থেকে মৃত্যু হার বিয়োগ করলে আনসার হবে 0। এই টার্মটাকে, অর্থাৎ কোন দেশে যদি জন্মহার এবং মৃত্যু হার যদি সেম হয়ে যায়, কোন দেশের জন্মহার এবং মৃত্যু হার যদি কি হয়? সেম হয়, তাহলে বলা হয় সেই দেশে জিরো পপুলেশন গ্রোথ চলতেছে, ZPG চলতেছে। যেমন আমরা একটা দেশ বলতে পারি জাপান, যেখানে জনসংখ্যা বৃদ্ধি হার প্রায় 0% এর কাছাকাছি, যদি 0% না বাট কাছাকাছি, তাই এটাকে ZPG বলতে পারে জাপানে। ওকে, হ্যাঁ, এরপর আমরা চলে আসি। এরপর আমরা দেখবো, তো এটা গেলে হচ্ছে 5 নাম্বারটা, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ যেখানে জন্মহার এবং মৃত্যুহার সমান, সেই জিনিসটাকে আমরা বলি ZPG বা জিরো পপুলেশন গ্রোথ বলা হয়। চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, সরি 6 নাম্বার আমরা সূত্রতে চলে আসি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কি বলো সিম্পল এবং সহজ একটা সূত্র, যেটা আমরা সবাই জানি। ডেনসিটি অফ পপুলেশন, বা যেটাকে আমরা বলি যে জনসংখ্যার ঘনত্ব বের কর। ডেনসিটি অফ পপুলেশন অর্থাৎ প্রতি বর্গ মাইলে বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাপকে আমরা জনসংখ্যার ঘনত্ব বলে থাকি। যেমন আমি যদি বলি, মনে করো যে এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, 1 কিলোমিটার, আবার এই পাশে 1 কিলোমিটার, এই পাশে 1 কিলোমিটার, আবার এইদিকে 1 কিলোমিটার, আবার এদিকে 1 কিলোমিটার, আবার এদিকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে তো বুঝো না, যতটুকু জায়গা হয় আর কি। এই 1 কিলোমিটার, চারপাশে 1 কিলোমিটার যদি হয় সেটাকে বলা হয় 1 বর্গ কিলোমিটার। কি বলা হয়? 1 বর্গ কিলোমিটার, স্কোয়ার ফুট। তো স্কোয়ার কিলোমিটার। তো এই যে 1 বর্গ ফুট, সরি 1 বর্গ ফুট বলতেছে, কি বলা হয় যে 1 বর্গ কিলোমিটার, এই 1 বর্গ কিলোমিটারের মধ্যে যতজন মানুষ বসবাস করে, মনে করো 1 বর্গ কিলোমিটার মধ্যে মনে করো বাস করা হচ্ছে 2 জন মানুষ বাস করে। কেমন বের করতে হবে এটা? করার সিস্টেম হচ্ছে, একটা দেশের টোটাল, বাংলাদেশের যে টোটাল আয়তন সেটা আমরা সবাই জানি, সেই আয়তন হচ্ছে, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই এই যে আয়তন, এই আয়তন যদি আমরা কি করি, টোটাল যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যায় তুমি যদি আয়তন দিয়ে ভাগ করে দাও,
তাহলে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করতে সেটা বের হয়ে যাবে। তাহলে কেমন করবো আমরা? এখানে বুঝতে এক্সাম্পলটা খেয়াল করো, 2023 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 16,51,58,616 জন। এখান থেকে বুঝতে মোট আয়তন হচ্ছে 1,70,570 বর্গ কিলোমিটার। তাহলে প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক মানে কতজন লোক বাস করে বা জনসংখ্যার ঘনত্ব কত? তাহলে কি হবে? সূত্র হচ্ছে ডিপি, ঠিক আছে, ডিসপ্লে ফটো না, ডিপি মানে হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন। সো ডিপি মানে হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, এটাকে ভাগ করতে কিভাবে করবো? টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ একটা দেশের যে মোট পপুলেশন সেই পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করতে হবে। তাহলে করে ফেলে দেখি সবাই। তাহলে আমরা ডিপি বের করি, চলো এখানে। এখানে আমাদের উপরে হচ্ছে জনসংখ্যা, এখানে হচ্ছে 16,51,00,000 কেমন 58,616, এটা হচ্ছে আমাদের জনসংখ্যা। তো এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে বলতো? এটাকে আমাদের ভাগ করতে হবে, চলে গেছে, আমি নাম্বার করি। তাহলে এখানে হবে ডিপি কি হবে? ডিপি হবে বলা হবে 16,51,58,616। ওকে, এটাকে ভাগ করতে হবে 1,47,570 বর্গ কিলোমিটার দ্বারা। তাহলে আমাদের ডিপি বা ডেনসিটি অফ পপুলেশন পেয়ে যাবে। কত হয় বলো? কত হয়? হ্যাঁ, 1119 দশমিক কত হবে? 1119.18, অথবা তুমি 1119 এটা লিখতে পারো, 18 এত জন, ঠিক আছে, অথবা 1119 জন প্রায় লিখতে পারো, ঠিক আছে, প্রায় লিখতে পারো। তো এখানে এটা কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়াল জনসংখ্যা ঘনত্ব, কিন্তু এই যে এখানে যে জনসংখ্যা সেটা কিন্তু অ্যাকচুয়াল জনসংখ্যা বাংলাদেশের 23 সালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী, এবং এটা কিন্তু আমাদের আমরা জানি বাংলাদেশের আয়তন। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হবে 1119 জন হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার ঘনত্ব, বা বলতে পারে বাংলাদেশের জনসংখ্যা বলতে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন বাস। এটা কিন্তু হিউজ, 1119 জন মানে কিন্তু অনেক মানুষ, ঠিক আছে, 1119 জন। তো আমরা চলে আসছি এর পরবর্তী। তাহলে এটা পারবো, ডিপি পারবো সবাই, ডেনসিটি পপুলেশন পারবো। ডান লিখে একটু সবাই কেমন বসতে দেখে একসাথে সবাই একটু ডান লিখো তো, পারবে কিনা? সবাই একটু একসাথে লিখো তো, ডান লিখো সবাই একসাথে। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী, আচ্ছা এটার আগে একটু বলি, সেটা হচ্ছে যারা 26-এর আমাদের সাথে আছো, যদি কেউ থেকে থাকো 26-এর, তোমাদের জন্য কিন্তু আমাদের 0 to Hero ব্যাচ চলমান আছে। তো এই ব্যাচে ভর্তির জন্য আমাদের পড়ালেখা পেজে মেসেজ করো, অথবা নিচে যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে বিস্তারিত জন্য ভর্তি হতে পারবে, ঠিক আছে। যারা 26-এর আছো শুধু ইকোনমিক্সের জন্য, ইকোনমিক্স 0 to Hero ব্যাচ। এরপর হচ্ছে আমরা 7 নাম্বার আর দুটো কোয়েশ্চেন করবো আমরা, এটাই নিট অভিবাসন এবং হচ্ছে আরেকটা নিট অভিবাসন হার, এই দুটো কোয়েশ্চেন আমরা করবো। চলো আমরা দেখি নিট অভিবাসন বলতে আমরা আসলে কি বলে থাকি, বা যেটা বলা হয় নেট মাইগ্রেশন। এটা পর 8টা সূত্র করবো, তারপর শেষ ক্লাস, ঠিক আছে, একটু ওয়েট করো, জাস্ট আর 5 মিনিট। তো নিট অভিবাসন বলতে আসলে কি বোঝানো হয়? এখানে দুটো সূত্র আছে, একটা হচ্ছে নিট অভিবাসন আর হচ্ছে নিট অভিবাসন হার। আমি দুটোর মধ্যে পার্থক্য বলে দিচ্ছি। নিট অভিবাসন মানে হচ্ছে শুধু জন্মহার, সরি আমাদের কি বলা হয় এটাকে, শুধু হচ্ছে তোমার বহিরাগমন, মানে যেটা হচ্ছে বাইরের দেশ থেকে আগমন করছে মানুষ, ইন মাইগ্রেশন বলা হয় এটাকে, এবং বহির্গমন অর্থাৎ হচ্ছে আউট মাইগ্রেশন। এই দুটার পার্থক্যকে আমরা বলে থাকি এনএম বা নিট মাইগ্রেশন। এই নেট মাইগ্রেশন, তাহলে সূত্র এখানে 3টা ইউজ করতে পারবে, 3টা মানে হচ্ছে সেম জিনিস কোনোভাবে লিখতে, যেমন ধরো অভিবাসীর সংখ্যা, এটাকে বলা হয় বহিরাগমন, এটাকে আমরা ইন মাইগ্রেশন বলি। আর দেশান্তর মানে হচ্ছে বাইরের দেশে চলে গেলে সেটাকে আমরা দেশান্তর বলি। অভিবাসী মানে হচ্ছে বাইরের দেশ থেকে যারা আসছে। তাহলে অভিবাসন সংখ্যা বহিরাগমন, অথবা এটাকে ইন মাইগ্রেশন বলা হয়। আর দেশান্তর বা বহির্গমন বা এটাকে আউট মাইগ্রেশন বলা হয়। যেমন আমি যদি বলি বাইরের দেশ থেকে, এখানে এক্সাম্পলটা দেখো, 2014 সালে বাংলাদেশে বহিরাগমন মানে বাইরের দেশ থেকে আগমন করেছে 95,000 মানুষ, কিন্তু বাইরের দেশে চলে গিয়েছে 5,37,675 জন চলে গিয়েছে, এটাকে আমরা বহির্গমন বলছি। তাহলে বহিরাগমন বেশি হয়েছে, বহির্গমন কম হয়েছে। তো আমরা যদি এখানে এনএম বের করি, নিট মাইগ্রেশন যদি আমরা বের করি, চলো সেটা কত বের হয় দেখো, সেটা বের হবে, আনসার হবে 95,000 মাইনাস কত হবে 5,37,675 জন। তো আনসার কত হয় বলো দেখি, এটা আনসার কি হবে? এটা আনসার কি হবে? 26 ব্যাচের কোর্স ফি হচ্ছে 999 টাকা, সেমি ফার্স্ট ব্যাচে আমরা দুইটা ফুল কোর্স, ফার্স্ট ব্যাচে দুইটা থাকবে, ওই কোর্সে 0 to Hero ব্যাচে, এবং হচ্ছে যেখানে তুমি বই সহ নিলে 1480 টাকা, ইজিগুলো বই সহ নিলে। হ্যাঁ মাইনাস হবে, মাইনাস লিখতে হবে, কিন্তু মাইনাস 4,42,675। হ্যাঁ 4,42,675, ঠিক আছে, এটা আনসার ঠিক আছে। 4,43,675।
ফার্স্ট আর নবম দশম অধ্যায় পড়লে ভালো হইতো, নবম অধ্যায় পড়াইছি তো কিছুদিন আগে, এবং হচ্ছে তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষার সামনে সেজন্য আমরা সেকেন্ড পেপার পড়াচ্ছি। 26-এর আমাদের 0 to হিরো ব্যাচ হচ্ছে 999 টাকা, আর অল সাবজেক্ট ব্যাচ আছে টাকাটা অ্যাডভান্স ব্যাচ সেটা হচ্ছে তোমার 1599 টাকা অল সাবজেক্ট ব্যাচ। সো এটা আমাদের কি বের হয়েছে, নিট অভিভাষণ বের হয়ে আছে। তো আরেকটা সূত্র আছে যেটাকে বলা হয় নিট অভিবাসন হার, সেটা দেখো পার্থক্য কোথায়। আগেরটাই যেটাকে আমরা বলি নিট অভিবাসন হার বা এনএমআর বা নেট মাইগ্রেশন রেট বলা হয় এটাকে, নেট মাইগ্রেশন রেট বা নিট অভিবাসন হার বলা হয়। কি লিখছে এখানে, আই মাইনাস ও ডিভাইডেড বাই টিপি ইন্টু 1000, অর্থাৎ এখানে আমাদের ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিতে হবে, সেটাকে আবার টোটাল পপুলেশন দ্বারা ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তখন আমরা সেটা বলবো নিট অভিবাসন, কি বলবো, নিট অভিবাসন হার বলবো। তাহলে হার বললে, নিট অভিবাসন যদি হার বলে কি বলো বলতো, যদি নিট অভিবাসন বলে শুধু, নিট অভিবাসন বলে শুধু তখন কি লিখবো আই মাইনাস ও, যদি বলা হয় নিট অভিবাসন হার তখন আমরা কি লিখবো আই মাইনাস ও ডিভাইড বাই টিপি ইন্টু 1000, অর্থাৎ ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিয়ে যাবে, 1000 দিয়ে টোটাল পপুলেশন দ্বারা ভাগ করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। সো চলো এখানে কি করছে এক্সাম্পলে খেয়াল করো, বলছে বাংলাদেশে বহিরাগমন মানে বাইরে দেশে আগমন করছে 95,000, আগেরটাই বহির্গমন বলছে 4,37,637, এবং 2014 সালে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16 কোটি বলছে, তাহলে টিপিএ বলে দিচ্ছে, টোটাল পপুলেশন বলেছে, তাহলে আমরা এখানে এনএমআর বের করতে পারবো না, করো দেখি এনএমআর কি হবে। তাহলে ইন মাইগ্রেশন হচ্ছে 95,000 এবং আউট মাইগ্রেশন হচ্ছে কত, আউট মাইগ্রেশন হচ্ছে 5,37,675, এবং এটাকে ভাগ করতে হবে টোটাল পপুলেশন দ্বারা, টোটাল পপুলেশন হচ্ছে 16 কোটি, 16 কোটি দ্বারা আমরা ভাগ করব এবং আমরা 1000 দিয়ে করবো গুণ করবো, ঠিক আছে, 16 কোটি দ্বারা ভাগ 1000 দিয়ে গুণ করবো। তো এটাই হচ্ছে আমাদের কি হবে, নিট অভিবাসন হার বের হবে। রেকর্ডে থাকবে ক্লাস, হ্যাঁ ক্লাস রেকর্ডে থাকবে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব। তবে তোমাদেরকে আমি বলবো যে সবাই লাইভ ক্লাস করবা, কারণ লাইভ ক্লাস করলে তুমি গিফট পাবা, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবে তাদের জন্য থাকবে টি শার্ট, এবং যারা ক্লাসগুলো করে এই ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এক্সামটা হবে 60টা ক্লাসের পরে, সেই এক্সামে যারা ভালো করবে তোমাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে। এক্সামটা হবে আমাদের এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে, যে ক্লাসগুলো এই ক্লাসগুলোতে যা পড়ানো হবে সেটার উপর ভিত্তি করে এক্সাম হবে। আনসার কত হয়, আনসার বলছে একজন বলছে হচ্ছে -276 276, এটা কি ঠিক আছে নাকি -2 পয়েন্ট, এটা ওমা একজন একটা বললে কেমনে হবে, ভালো করে করো, 1000 দিয়ে গুণ করতে হবে কিন্তু, ভালো করে করো। রাইট কার্ডটা, রাইট কোনটা, -2.77, এটা মনে হয় রাইট নাকি, -2.77, এটা কি রাইট, এটা ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো টিপি মানে হচ্ছে টোটাল পপুলেশন, আর টি মানে হচ্ছে টোটাল এরিয়া, বুঝছো, টি মানে হচ্ছে টোটাল এরিয়া, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি যে ল্যান্ডের স্কোয়ার ফিটটা মানে স্কোয়ার কিলোমিটারটা, যেমন বাংলাদেশে হচ্ছে 1,07,500 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে টোটাল এরিয়া, আর টোটাল পপুলেশন হচ্ছে যেটা জনসংখ্যা সেটাকে আমরা টোটাল পপুলেশন টিপি বলছি। টি শার্ট চায়না হলে যাবে, ইনশাআল্লাহ দেখা যাবে। ওকে, তাহলে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এই নেট মাইগ্রেশন, ঠিক আছে, নেট মাইগ্রেশন যেটা আমরা একটু আগে করছি, এই নেট মাইগ্রেশন এবং নেট মাইগ্রেশন রেট এনএমআর বা এনএম বা এনএমআর, এগুলো যদি মাইনাস থাকে, ঋণাত্মক থাকে, তাহলে মাথা রাখবা সেই দেশটা উন্নয়নশীল বা অনুন্নত দেশ। প্রশ্নটা কেন, এটা মাইনাস থাকলে কি সমস্যা হয়, মাইনাস থাকার মানে হচ্ছে এখানে ইন মাইগ্রেশন কম, আউট মাইগ্রেশন বেশি, মাইনাস থাকা মানে অর্থাৎ বাইরের দেশ থেকে মানুষ এসেছে কম, চলে গিয়েছে বেশি। যেমন এখানে দেখো ম্যাথের মধ্যে এই বহিরাগমন বাইরে থেকে আসতেছে, বাইরের দেশ থেকে আসতে বাংলাদেশে মাত্র 95,000 মানুষ, কিন্তু বাইরের দেশে চলে গেছে কত, 5,60,000 মানুষ বাইরে চলে গেছে। তাহলে বলতো বাংলাদেশ থেকে মানুষ বাইরের দেশে কেন চলে যাচ্ছে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড বৃদ্ধির জন্য, বা বলতে পারো সেখানে ইনকাম বেশি, তারা উন্নত দেশ, সেজন্য বাংলাদেশ থেকে বাইরের দেশে মানুষ বেশি চলে যাচ্ছে, আর বাইরের দেশ থেকে আসতেছে কম। তাহলে যেই দেশগুলো উন্নয়নশীল বা অনুন্নত দেশ, সেই দেশের ক্ষেত্রে এনএম বা এনএমআরটা ঋণাত্মক থাকবে, আর যেটা উন্নত দেশ যেমন আমেরিকার মতো একটা দেশ, সেই দেশের ক্ষেত্রে এনএম এবং এনএমআরটা কি থাকবে, তোমার হচ্ছে পজিটিভ থাকবে। কি থাকবে বলতো, পজিটিভ থাকবে, বুঝতে পারছি।
আমরা কি বুঝতে পারছি? একটু বলো তো সবাই, আমাকে কিন্তু দাঁড়াতে বলো তো, আমাকে কিন্তু দাঁড়াতে বলো। ঠিক আছে, তো আমরা আরেকটা বিষয় তোমাদের একটু দেখাই দিই, সেটা হচ্ছে তোমরা এখন কনফিউজ হয়ে গেছো, স্যার সূত্র কয়টা পড়লাম, কি কি পড়লাম। এক নম্বর আমরা সূত্র পড়েছি, সেটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় ঔষধিত জন্মহার, যেটাকে আমরা বলছি ক্রুড বার্থ রেট। কি বলেছি আমরা? আমরা এক নম্বর বলছি ক্রুড বার্থ রেট। তাহলে এক নম্বর সূত্র হচ্ছে সিভিআর। এই সিভিআর এর ক্ষেত্রে আমরা কিন্তু 1000 দিয়ে কি করেছিলাম? গুণ করেছিলাম। তো কোনটা কোনটা 1000 সেটা একটু লিখে ফেলাম, 1000 দিয়ে গুণ করছি। আর যেটা 2 নাম্বার করছিলা সেটা হচ্ছে সিডিআর, সেটা ক্ষেত্রে তুমি কি করছো? 1000 দিয়ে তুমি কি করছো? গুণ করছো। আবার একদম লাস্টের যে ম্যাথটা আমরা করেছি, একদম এই যে লাস্ট 8 নাম্বার যেটা সূত্র, সেই 8 নাম্বার সূত্র যে এটা তো এভাবে লিখতে আমি পারবো না, দাঁড়াও, ইস চলে গেছে আমার। তাহলে এক নাম্বার কি হচ্ছে? এক নাম্বার হচ্ছে সিভিআর, সেটা আমরা করেছি 1000 দিয়ে গুণ। মনে রাখবে এগুলো, কেমন? এগুলো পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবে। 2 নাম্বার সূত্রে যেটা করছি সিডিআর, সেটা আমরা কি করছি? 1000 দিয়ে গুণ করছি। ওকে, এবং লাস্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে 8 নাম্বার যেটা করলাম, সে 8 নাম্বার আমরা কি করছি? এনএমআর, এটার ক্ষেত্রে আমরা কি করছি? 1000 দিয়ে কি করছি? গুণ করছি। এই তিনটা ক্ষেত্রে 1000 দিয়ে গুণ। বাকি আমরা হচ্ছে 3 নাম্বার যে সূত্র করছিলাম সেটা ছিল নরমাল এনজিআর, নরমাল গ্রোথ রেট, এনজিআর। এই এনজিআর এর ক্ষেত্রে আমরা কি করছি? 100 দিয়ে গুণ করছিলাম, বুঝছো? আবার 4 নাম্বার আমরা করছি এটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট বা পিজিআর বলছে, সেটা আমরা করছি 100 দিয়ে গুণ। আর তো নাই, আরটা ছিল ডেনসিটি পপুলেশন, জিরো পপুলেশন গ্রোথ। জিরো পপুলেশন গ্রোথের মধ্যে তো এটা জাস্ট সিভিআর থেকে সিভিআর বাদ দেওয়া। আর মানে আরটা কি বলছিলাম সেটা হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, সেটা তো হচ্ছে জাস্ট জনসংখ্যাকে ভাগ করা, ঠিক আছে? মানে জনসংখ্যা ইয়ে দ্বারা ভাগ করা, তার নাই। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পারবো? আজকের ক্লাসটা বুঝতে পারছো তোমরা সবাই? আজকে 4th চ্যাপ্টার শেষ না, আজকে এক ক্লাসে কেমনে শেষ করবো ভাইয়া, কেমন? আজকে প্রথম ক্লাস নিলাম, নেক্সট ক্লাসে আমরা পড়বো জনসংখ্যার যে তত্ত্বগুলো আছে, ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, গ্রাম্য জনসংখ্যা তত্ত্ব, সেগুলো আমরা শুরু করবো নেক্সট ক্লাসে। আগামী ক্লাসে আমরা হচ্ছে সেগুলো পড়বো, ঠিক আছে? ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব আগামী ক্লাসে আমরা পড়বো। স্লাইডের পিডিএফ পাবা তোমরা হচ্ছে পড়ালেখার, যে এইখানে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমাদের দেখো কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিচ্ছে, 60 ডেজ ফ্রি ক্লাসের রেজিস্ট্রেশন লিঙ্ক দিচ্ছে। ওই লিঙ্কে তোমরা ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করলে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওইখানে আমরা কি দিয়ে দিব? তোমাদের ক্লাসের নোটটা এখানে দিয়ে দিব। আর তোমাদের এই 8টা থেকে তোমাদের ক্লাস শুরু হবে, ইসলামের ইতিহাস ক্লাস শুরু হবে। সবাই সেই ক্লাসে জয়েন করবা এবং আমার সাথে তোমাদের দেখা হবে এই ধারাবাহিক ক্লাসগুলোতে। ডেলি 3টা করে ক্লাস হচ্ছে, 7টায়, 8টায়, 9টায়। আজকে থেকে টানা 20 দিন ক্লাস চলবে, কেমন? এবং 20 দিন আমরা 60টা ক্লাস নিব। সো তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই ক্লাসগুলো সম্পর্কে জানিয়ে দিবা এবং তোমরা এই ক্লাসগুলো ভালো করে করবা। এই ক্লাসগুলোতে সর্বোচ্চ 60 টি শার্ট পেয়ে যাবা এবং তোমরা যারা হচ্ছে ভালো করবা পরীক্ষাতে, কুইজ টেস্ট যেটা নিব সেটাতে, এই 60টা ক্লাসের উপর তার জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকবে, ঠিক আছে? তো এই আর কি। হ্যাঁ, রুটিন তো দেওয়া হচ্ছে, প্রতিদিন রুটিন দেওয়া হচ্ছে পেজে, আজকে এটাও দেওয়া হয়েছে, কেমন? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। 8 নাম্বারটা সংক্ষেপের মাঝে এনজিআর লেখা। 8 নাম্বারটা, ও এটা এটা হচ্ছে এনজিআর, ঠিক আছে? তো স্যার এনএমআর, এনএমআর হবে, এনএমআর নর্মাল বলতে, এখানে কি এনজিআর বলতেছো? ঠিক আছে তো, নেট মাইগ্রেশন রেট, ঠিক আছে তো? তোমার কথা বুঝি নাই আমি। কুইজ কখন নেওয়া হবে আমরা জানাবো, 20 দিন পরে আমাদের কুইজটা হবে। কুইজ কিভাবে নিব, কেমন হবে, সবকিছু আমরা জানাবো, ঠিক আছে? জাস্ট ক্লাসগুলো তোমরা আগে ভালো করে করো, সেই ক্লাসের উপর ভিত্তি করে সবকিছু আমরা জানাবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ইসলাম ইতিহাস ক্লাস শুরু হবে এখনই। থ্যাংক ইউ সবাইকে, সবাই জয়েন করে ফেলবে এবং সবাই তাদেরকে উৎসাহ দিবা এবং ক্লাসগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।